বলছিলাম সেটা হচ্ছে আপনার এই যে জব উৎপাদন ব্যয় নির্ধারণ। জব উৎপাদন ব্যয় নির্ধারণের আমরা একটা অঙ্ক গত ক্লাসে করেছি। জব উৎপাদন ব্যয় নির্ধারণ আপনাদের অ্যাসাইনমেন্টের একটা অঙ্ক ছিল, সেই কারণে জব উৎপাদন ব্যয় নির্ধারণটা গত ক্লাসে আমরা আহ, আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি। তো জব উৎপাদন ব্যয় থেকে শুধুমাত্র আপনাদের অ্যাসাইনমেন্টের টাইপে অঙ্ক আসবে এরকম না, আপনাদের এখানে এক্সাম্পলে যতগুলো অঙ্ক দেওয়া আছে এক্সাম্পলের টাইপের যে কোনো ধরনের অঙ্ক আসতে পারে। আপনাদের বইয়ের যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা করলেই চলবে, এর বাইরে করা লাগবে না, এইগুলোর ভিতর থেকে আপনাদের আসবে। তো সেই কারণে আমরা জব উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাসাইনমেন্টের যে অঙ্কটা সেটা হচ্ছে আপনার এইখানে আমরা যে উদাহরণ একে যেটা দেখেছিলাম যে অ্যাসাইনমেন্টের অঙ্কটা অনেকটা এরকম, কিন্তু অ্যাসাইনমেন্টের অঙ্কটাতে আপনার একক দেওয়া ছিল না, একক প্রতি ব্যয় আপনার বের করতে হয়নি অ্যাসাইনমেন্টের অঙ্কটাতে। কিন্তু এখানে আপনার উদাহরণ একে আমরা গত ক্লাসে দেখেছি যে এখানে আমাদের একক দেওয়া আছে, মানে এখানে উৎপাদন ব্যয় আমি যেটা ক্যালকুলেশন করব এটা 50 এককের জন্য আমাকে করতে হবে। তো 50 একক বা এরকম একক দেওয়া থাকলে, যদি 1000, 2000, 3000 অথবা যে কোনো নির্দিষ্ট একক যদি দেওয়া থাকে, সেই এককের জন্য যদি আমাকে উৎপাদন ব্যয় বের করতে হয়, তাহলে আমার এখানে উৎপাদন ব্যয়টা আমার মোট এবং একক প্রতি ব্যয় এভাবে বের করতে হবে, মানে দুইটা কলামে আমার উৎপাদন ব্যয়টা বের করে নিতে হবে, এটা হচ্ছে কাজ। তো সেই কারণে আমরা অ্যাসাইনমেন্টে যেটা দেখেছি, অ্যাসাইনমেন্টে শুধুমাত্র আপনার মোট উৎপাদন ব্যয়টা বের করে দেখানো হয়েছে, কিন্তু এখানে অ্যাসাইনমেন্টের যেই অঙ্কটা আছে এটাই যে আসবে পরীক্ষাতে এরকম না, এর বাইরেও আপনার এইভাবে অঙ্কটা থাকতে পারে। যদি আপনাকে বলে যে আপনি একক প্রতি উৎপাদন ব্যয় বের করেন, তাহলে কিন্তু আপনার মোট ব্যয়কে ওই একক দিয়ে ভাগ দিলে আপনার একক প্রতি উৎপাদন ব্যয়টা বের হয়ে আসবে। তো আপনার যত একক আছে ওই এককের জন্যই আপনার উৎপাদন ব্যয়টা বের করা লাগে। তো আমরা এখানে একক প্রতি যে উৎপাদন ব্যয় আছে, আমরা এখানে গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে আমরা উৎপাদন ব্যয় বের করতে গেলে আমরা মোটামুটি এখানে কয়েকটা হেডিং এ আমাদেরকে ব্যয়গুলো নিয়ে আসতে হয়। যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, এই দুইটাকে মিলিয়ে আমরা প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় বের করি, এবং মুখ্য ব্যয়ের সাথে আমরা এখানে এই যে আমাদের যে উপরি ব্যয় আছে কারখানা উপরি ব্যয়, এই কারখানা উপরি ব্যয় যোগ করে আমরা কারখানা ব্যয় বের করি। তো এই কারখানা ব্যয়ের সাথে আমরা প্রশাসনিক ব্যয় যোগ করে আমরা এখানে উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেটা আমরা বের করি। সেটার সাথে আমরা বিক্রয় এবং আমাদের যেই আমরা বলি যে বিক্রয় খরচ অথবা এখানে বিপণন খরচ, হ্যাঁ, তো এটা যোগ করে আমরা বের করি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যেটা আছে সেটার সাথে মুনাফা যোগ করে আমরা বের করি হচ্ছে বিক্রয় মূল্য। তো এইভাবেই আমরা দেখা যায় যে আমাদের যে কোনো উৎপাদন ব্যয় সংক্রান্ত যদি অঙ্ক থাকে কস্ট শিটে আমরা এইভাবেই করি। তো আমরা গত ক্লাসে এই অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এই অঙ্কটার যে একক যেটা আছে 50 দিয়ে ভাগ দিলে এটা একক প্রতি ব্যয়টা বের হয়। তো এইটাই হচ্ছে আমরা এখানে যদি ব্যয় তালিকা বের করতে বলে আমাদের এইভাবে একটা অঙ্ক দেওয়া থাকলো, এই একে উদাহরণ যেটা আছে এভাবে একটা অঙ্ক দেওয়া থাকলো, এবং এখানে যদি বলে দেয় যে জব নং এই যে 243 যেটা খরচটা উপরে দেওয়া আছে এইটার জন্য ব্যয় নির্ণয় করো, এবং ব্যয়ের উপরে 20% মুনাফা অর্জন করা হলে জবের মূল্য নির্ধারণ করো। এবং এখানে যে ব্যয়ের উপরে 20% মুনাফার কথা বলেছে, যে 20% হারে মুনাফা অর্জন করে জবের মূল্য নির্ধারণ করতে বলছে। তার মানে এখানে ব্যয়ের উপরে 20% মুনাফা বলেছে। তো ব্যয়ের উপরে 20% মুনাফা বলার কারণে আমরা এই যে মোট ব্যয় যেটা আছে এই মোট ব্যয়ের উপরে আমরা যদি 20% মুনাফা যদি আমরা ক্যালকুলেশন করি, মোট ব্যয়ের উপরে 20% মুনাফা ক্যালকুলেশন করলে এখানে আস্তে আস্তে হচ্ছে 10% হলে 1075 টাকার উপরে আসে হচ্ছে 160 টাকা 50 পয়সা, 20% যেহেতু এখানে আসছে 215 টাকা। তো এইভাবে আমরা মোট ব্যয়ের উপরে কিন্তু যদি বলা থাকে মুনাফা, আমরা সরাসরি এটার উপরে পার্সেন্টেজটা ধরে ফেললেই আমার মুনাফা বের হয়ে যায়। কিন্তু যদি মোট ব্যয়ের উপরে মুনাফা বা এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা বা বিক্রয় আপনার এখানে উৎপাদন ব্যয়ের উপরে মুনাফা যদি না বলে, যদি বলে যে বিক্রয় মূল্যের উপরে আপনি মুনাফা বের করেন, যে বিক্রয় যদি এই কথাটাই বলা থাকতো, যে এই উপরে যদি এই কথাটা বলা থাকতো যে বিক্রয় মূল্যের উপরে 20% হারে মুনাফা যোগ করে আপনার এখানে বিক্রয় মূল্য নির্ধারণ করুন। এখন বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা বললে আপনার কিন্তু অঙ্কটা এইভাবে হইতো না, অঙ্কটাকে একটু ভিন্ন নিয়মে আপনার মুনাফাটা বের করে নেওয়া লাগতো। তো আমরা ঐকিক নিয়মে যেভাবে আমরা করি ঐকিক নিয়মে কিন্তু আমার এখানে অঙ্কটা করা লাগতো, যে যদি এখানে বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা বলতো অবশ্যই আমার এখানে ঐকিক নিয়মে অঙ্কটা আমার করতে হতো। তো আমি ওই ঐকিক নিয়মে ধরেন যে অঙ্কটা কিভাবে করব, ধরেন আপনারা একদম সিম্পলি আমার ঐকিক নিয়মে যদি বলতো
আর সরি, আমার উপরে যদি বলা থাকতো যে এখানে বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা যোগ করতে হবে, তো বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা যোগ করতে হলে আমার কিন্তু এখানে বিক্রয় মূল্যটা দেওয়া ছিল না, আমার দেওয়া আছে শুধুমাত্র এখানে মোট ব্যয়। তো আমার এখানে মোট ব্যয় বা ক্রয় মূল্যের উপরে আমি মুনাফা ধরতে পারতেছি, কিন্তু বিক্রয় মূল্যটা আমার দেওয়া নাই। তো সেই কারণে আমি কিন্তু বিক্রয় মূল্যের উপরে মুনাফা বের করতে পারবো না। তো সেই কারণে আমাকে করতে হবে কি, আমাকে বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যে মানে বিক্রয় মূল্যের উপরে যে মুনাফাটা আছে সেটাকে ক্রয় মূল্যে কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে মূল কথা। যেমন এখানে বিক্রয় মূল্যের উপরে যদি 20% মুনাফা বলে, যে বিক্রয় মূল্যের উপরে ধরেন যে আপনাকে 20% মুনাফার কথা বলবো, তো বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হলে ক্রয় মূল্যের উপর মুনাফা কত হবে, এটা হচ্ছে কথা। যে সেলিং প্রাইসের উপরে আপনার সেলিং প্রাইসের উপরে ধরেন যে আপনাকে বলছে হচ্ছে 20% মুনাফা ধরতে, তো সেলিং প্রাইসের উপরে আপনার 20% মুনাফা হলে আপনার ক্রয় মূল্যের উপর মুনাফা কত হবে, মানে এখানে পারচেজ প্রাইসের উপরে বা কস্ট প্রাইসের উপরে আপনার মুনাফা কত হবে। তো কস্ট প্রাইসের উপর মুনাফা কত হবে এটা বের করার কিন্তু ঐকিক নিয়ম ছাড়া কোনো উপায় নেই। তো আমরা সেলিং প্রাইসের উপরে 20% মুনাফা ধরতে বললে আমাদের কিন্তু ঝামেলা আছে। তো সেই কারণে সেলিং প্রাইসের উপরে যদি 20% মুনাফা ধরতে বলে বা 10% মুনাফা ধরতে বলে, এটা থেকে আপনি এই যে ক্রয় মূল্য বা এই যে মোট ব্যয়, এটার উপরে আপনার মুনাফাটা কনভার্ট করে নিতে হবে। এই কনভার্ট করার সিস্টেমটা জানেন আপনি? হ্যালো, এটা কিন্তু আপনার এখানে ঐকিক নিয়মে আপনাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার সিস্টেমটা হচ্ছে ঐকিক নিয়মে কনভার্ট করে নিতে হবে। তো ঐকিক নিয়মে যদি আপনি এখানে কনভার্ট করতে যান, তো ঐকিক নিয়মে কনভার্ট করার সিস্টেম হচ্ছে এইখানে আমরা যেটা আছে যে ঐকিক নিয়মে কনভার্ট করতে গেলে, যে আমাদের যেহেতু এখানে বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফার কথা বলেছে, তো আমরা যদি ধরি যে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে, আমরা যদি সেলিং প্রাইসটা ধরি হচ্ছে 100 টাকা, বা বিক্রয় মূল্যটা যদি আমার এখানে মুনাফা সহ যদি বিক্রয় মূল্যটা হয় 100 টাকা, তো বিক্রয় মূল্যের উপরে যদি 20% মুনাফার কথা তারা বলে, ধরেন যে বিক্রয় মূল্যটা হচ্ছে আমার 100 টাকা, বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফার কথা বলছে, তো বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা বললে আমার 100 টাকার উপরে 20% মুনাফা সমান সমান আছে হচ্ছে আপনার 20% মুনাফা হলে এখানে আসবে হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তার মানে বিক্রয় মূল্যের উপরে মুনাফা আসবে হচ্ছে 20 টাকা, 20% মুনাফা হলে এখানে আসবে হচ্ছে 20 টাকা। তো এখানে ক্রয় মূল্যের উপরে কত, তো ক্রয় মূল্যের উপরে বের করতে হলে এটাকে আমরা ঐকিক নিয়মে যেতে হবে। তো ঐকিক নিয়মে করার যে সিস্টেমটা আছে, ঐকিক নিয়মে যদি আমরা একটু অঙ্কটা যদি একটু করি, ঐকিক নিয়মে করতে গেলে আমার এখানে করার নিয়মটা হচ্ছে যে এখানে সেলিং প্রাইসটা হচ্ছে 100 টাকা এবং মুনাফা আসতেছে হচ্ছে 20 টাকা, তার মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মুনাফা হচ্ছে 20 টাকা। এইভাবে আমাদেরকে ঐকিক নিয়মে কনভার্ট করে নিতে হবে। অথবা আমরা এটাকে ভাঙতে পারি যে আপনার এখানে যদি মুনাফা হয় 20 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তো এইভাবে আমার এখানে অঙ্কটা ভেঙে নিতে হবে। বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা মানে হচ্ছে এখানে 80 টাকা প্লাস 20 টাকা, 80 টাকা হচ্ছে এখানে ধরেন যে খরচ, আর 20 টাকা হচ্ছে আপনার এখানে মুনাফা। তো এখানে 80 টাকা খরচ, 20 টাকা মুনাফা, ওইভাবে আমরা বিক্রয় মূল্যটা 100 টাকা বের করলাম। তো এখানে 80 টাকা যেহেতু আপনার এখানে কস্ট প্রাইস, তো এখানে আমার মুনাফা হচ্ছে 20 টাকা। তো 1 টাকা যদি আমার এখানে কস্ট প্রাইস হয়, মুনাফা কত টাকা, তো এটা ডিভাইডেড বাই আসবে হচ্ছে 80। আবার যদি হয় 100 টাকা, যদি আমার এখানে কস্ট প্রাইস হয়, আমরা যদি এখানে পার্সেন্টেজটা বের করতে যাই, আমরা এখানে পার্সেন্টেজ বের করার জন্য এত কথা বলতেছি। তো 100 টাকা যদি আপনার এখানে খরচ হয়, বা এখানে যদি 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে আমার এখানে মুনাফা 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, এই 100 টাকার উপরে আবার মুনাফা কত টাকা আসবে। তো আমরা এইভাবে যদি ঐকিক নিয়ম অঙ্কটা করি, তাহলে ঐকিক নিয়মে আপনি যদি কাটাকাটি করেন, ঐকিক নিয়মে কাটাকাটি করলে কিন্তু এখানে অঙ্কটা ইয়াটা আসবে হচ্ছে, আপনি দেখেন কাটাকাটি করলে আসে হচ্ছে 25, ঠিক আছে। তার মানে এখানে বিক্রয় মূল্যের উপরে মুনাফা যদি 20% দেওয়া থাকে, তাহলে আপনার কস্ট প্রাইসের উপরে মুনাফা আসবে হচ্ছে 25%। তো এইভাবে আমরা ধরেন যে আমাদের যদি সেলিং প্রাইসের উপর মুনাফা দেওয়া থাকে, আমরা সেলিং প্রাইসের উপর মুনাফাটা এইভাবে বের করে নিব। এটা হচ্ছে কাজ। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তো সেই কারণে আমরা আপনাদেরকে সুবিধার্থে বলে দিলাম যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মুনাফাটা কিসের উপর বের করতে বলছে, সেইটা ধরেই আমার এখানে কিন্তু কাজটা করা লাগবে। এরপরে হচ্ছে আমরা এরপরে যে অঙ্কটা আছে, আমরা এরপরের অঙ্কটাতে আমরা চলে যাব। এরপরের অঙ্কটা হচ্ছে আমাদের এইখানে আমরা এরপরের অঙ্কটা আচ্ছা ক্লিয়ার করে দিলাম। এরপরে যে অঙ্কটা আছে, এরপরের অঙ্কটাতে আমি যাই। এরপরের অঙ্কটা আছে এখানে এক্সাম্পল 2 তে আমরা যদি যাই, এখানে এক্সাম্পল 2 তে যেটা বলা আছে আমরা একটু ভালো করে পড়ি।
এক্সাম্পল 2 তে দেখেন আপনাদের এখানে ই বুকসে যে অঙ্কটা দেওয়া আছে যে সৃজনী কোম্পানি 1995 সালে ব্যয়ের তথ্য নিচে দেওয়া হলো সৃজনী কোম্পানির। তো এখানে সৃজনী কোম্পানির প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে 5,30,000 টাকা, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 4,50,000 টাকা, কারখানা উপরিব্যয় দেওয়া আছে 3,15,000 টাকা, প্রশাসনিক ব্যয় দেওয়া আছে 3,23,000 টাকা, বিক্রয় ও বন্টন উপরিব্যয় দেওয়া আছে 1,29,500 টাকা। তো এই সৃজনী কোম্পানির আপনার এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনার এখানে 3টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এই 3 ভাবে আপনার ব্যয়টা বের করতে হবে। প্রথম যেটা আছে ক, এই ক রিকোয়ারমেন্টের মূল কথা হচ্ছে যে এখানে আপনার মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, উপরিব্যয়, বিক্রয় ব্যয় এবং বিক্রয় ব্যয়ের সাথে 30% মুনাফা যুক্ত করে বিক্রয় মূল্য দেখিয়ে 1995 সালে যে সৃজনীর যে উদাহরণটা দেওয়া আছে 1995 সালে সম্পূর্ণ ব্যয় পদ্ধতিতে একটি জব ব্যয় তালিকা তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা পদ্ধতিতে আপনি অঙ্কটা করবেন। আর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় খ নাম্বার তারা আরেকটু চেঞ্জ করে দিয়েছে যে এইভাবে অঙ্কটা দিতে পারে, সবগুলো একসাথে আপনার দিবে না, যে কোনো একটা ক খ গ যে কোনো একটা পদ্ধতিতে আপনাকে করতে বলতে পারে, অথবা এই দুইটার ভিতরে যে কোনো 3টার ভিতরে যে কোনো 2টা পদ্ধতিতে আপনাকে অঙ্কটা করতে দিতে পারে। তো সেইভাবে আমরা এখানে সৃজনী কোম্পানির যেই অঙ্কটা আছে সেটার সলিউশনটা করতে হবে, যেইভাবে আমাদের রিকোয়ারমেন্ট চাওয়া হয় যেই রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমার এখানে সলিউশনটা দিতে হবে। যেমন এখানে এটা পারলে মনে হয় সব অঙ্কই হয়ে যাবে এই চ্যাপ্টারের। হ্যাঁ, তিনটা রিকোয়ারমেন্ট যেহেতু দিয়েছে, হ্যাঁ এই 3টা রিকোয়ারমেন্টের উপরে আপনি যদি অঙ্কটা মোটামুটি বুঝে যান তাহলে আপনার দেখা যাবে যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে মোটামুটি আপনার সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তো খ নম্বর যেটা আছে, খ নম্বরে বলা আছে যে মনে করুন, খ নম্বরে কিন্তু আপনার এই ক নম্বরের যে কন্ডিশনটা আছে এটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। তো আপনার ক নম্বরের কন্ডিশনে একভাবে অঙ্কটা করতে হবে, খ নম্বরের কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আপনার এসে আরেকভাবে অঙ্কটা চিন্তা করতে হবে। যেমন খ নম্বরে তারা বলে দিয়েছে যে প্রত্যক্ষ মজুরি আপনার শতকরা হারে কারখানা, প্রত্যক্ষ মজুরির শতকরা হারে কারখানা পরিব্যয় আপনার ধরতে হবে। তার মানে আপনার এখানে প্রত্যক্ষ মজুরি যেটা আছে এইটার উপরে আপনার একটা পার্সেন্টেজ হারে আপনার কারখানা উপরিব্যয়টা ধরতে হবে। আবার কারখানা ব্যয় যেটা আছে, আমরা কারখানা ব্যয়টা হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে আমরা এখানে উপরিব্যয় যেটা আছে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে আমরা এখানে কারখানা ব্যয়টা বের করি। তো এই কারখানা ব্যয়ের শতকরা হারে আপনার প্রশাসনিক ব্যয়টা বের করতে হবে। তার মানে এখানে কারখানা ব্যয়টার উপরে আপনার প্রশাসনিক ব্যয়টা বের করতে হবে। আবার বিক্রয় ও বন্টন ব্যয় যেটা আছে, যেটা আমরা ধরেন যে কারখানা ব্যয়ের সাথে এখানে বিক্রয় ও বন্টন উপরিব্যয়টাও যোগ করে আমরা বিক্রয় ব্যয় যেটা আছে সেটা নির্ধারণ করি। তো এখানে বিক্রয় ও বন্টন ব্যয়টা এটাও এখানে বলা আছে যে বিক্রয় ও বন্টন ব্যয়টাও এটাও কারখানা ব্যয়টার উপরেই এখানে ধরা হয়। এবং উপরিব্যয় পুনরুদ্ধারের হার নির্ধারণ করুন। এই যে আপনার এখানে যতগুলা ব্যয়ের কথা বললো, এখানে কারখানা ব্যয়ের উপরে আপনি প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয় এই দুইটা বের করবেন। এই সবগুলো ব্যয় আপনার বের করার পরে আপনার কাজটা থাকবে হচ্ছে আপনি এইগুলা আপনার প্রত্যেকটা খরচের উপরে কত পার্সেন্ট হারে এই ব্যয়টা হয়েছে সেটাও আপনার এখানে দেখাই দিতে হবে। যেমন এখানে উপরিব্যয় পুনরুদ্ধারের হারটাও এখানে নির্ধারণ করতে হবে, মানে উপরিব্যয়ের হারটা এখানে আপনাকে দেখাইতে হবে। তো উপরিব্যয়ের হার এখানে কারখানা উপরিব্যয় আছে, প্রশাসনিক উপরিব্যয় আছে, বিক্রয় উপরিব্যয় আছে, বিক্রয় বন্টন উপরিব্যয় আছে, এই 3টা ব্যয় আর কি, এই 3টা ব্যয়ের হারটাও আপনাকে বের করে দিতে হবে। তো 3টা ব্যয়ের হার যেটা আছে, হার বের করা সহজ, আপনি ব্যয়গুলো বের করতে পারলে হারও বের করে ফেলতে পারবেন। হারটা হচ্ছে যেটার উপরে আপনার এখানে খরচটা করা হচ্ছে ওইটার কত পার্সেন্ট। ধরেন যে আপনার কারখানা ব্যয় হয় হচ্ছে আপনার 100 টাকা, হ্যাঁ এই কারখানা ব্যয়ের আপনার 30 টাকা হয় হচ্ছে এই কারখানা ব্যয়ের 30 টাকা হয় হচ্ছে আপনার প্রশাসনিক ব্যয়। তার মানে এখানে প্রশাসনিক ব্যয়ের হারটা হচ্ছে এখানে 30%। কারখানা ব্যয়ের 30 টাকা মানে হচ্ছে এখানে কারখানা ব্যয় যেটা আছে কারখানা ব্যয়ে আপনি যদি এখানে কারখানার মোট ব্যয় যেটা আছে এটাকে যদি আপনি এইখানে এই প্রশাসনিক ব্যয় দিয়ে ভাগ দেন এবং 100 দিয়ে গুণ দেন, আপনার কিন্তু পার্সেন্টেজটা বা হারটা বের হয়ে যাবে, যেটা এখানে উপরিব্যয় পুনরুদ্ধারের হারের কথা বলতেছে। তো এইভাবে কিন্তু আমরা সহজে হারটাও বের করে ফেলতে পারি। এটা হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট, যে আমার প্রত্যেকটা ব্যয় একটা আরেকটার উপরে নির্ভরশীল। যেমন আমার প্রত্যক্ষ মজুরি আমি কত টাকা করতেছি এটার উপরে ধরেন যে বললো যে প্রত্যক্ষ মজুরির 30% আপনার এখানে আপনি উপরিব্যয় করতে পারেন। উপরিব্যয়ের যে আইটেম গুলো আছে এই উপরিব্যয়টা আবার ভাগ করে দিতে পারে, যে উপরিব্যয় কিছু আছে প্রশাসনিক, কিছু আছে আপনার বিক্রয় ও বন্টন সংক্রান্ত। হ্যাঁ, তো এখানে এক একটা নির্দিষ্ট হারে এই উপরিব্যয়গুলা আপনার করতে হতে পারে। তো এই হারটা
হারটা আপনি কিভাবে বের করবেন, এখানে এই খ নাম্বার রিকোয়ারমেন্টে এটা চেয়েছে যে এই হার বের করার পদ্ধতিটাও আপনারা এখানে জেনে যাবেন। অনেক অঙ্কে শুধু সরাসরি আপনার হারটা দেওয়া থাকবে 10%, 15%, আর এখানে আপনাকে নিজেই হারটা বের করতে বলছে যে কত পার্সেন্ট হারে আসলে এই উপরিব্যয়গুলো এখানে অ্যাড হচ্ছে। এটা দেখার জন্য আপনার এখানে উপরিব্যয়টা খ নম্বরে বের করতে হবে। এরপরে হচ্ছে আপনার ঘ নম্বর যেটা আছে, 1996 সালে একটি জবের অর্ডার আপনি পেলেন, এটা একদম নতুন, আপনার ক খ মিলায়ে বা ক খ পুরাই চেঞ্জ করে দিয়ে আপনার এখানে খ নতুন একটা এখানে এডিশনাল কিছু তথ্য দিয়ে আপনাকে নতুন ভাবে একটা উৎপাদন ব্যয় বের করতে বলছে। যেমন এখানে 1996 সালে জবের অর্ডার পাওয়ার পরে প্রত্যক্ষ কাঁচামাল বাবদ আপনার 1,20,000 টাকা, প্রত্যক্ষ মজুরি বাবদ আপনি 90,000 টাকা প্রয়োজন হবে, এবং এই ব্যয়টা আপনি প্রাক্কলিত হয়েছে বা এটা আপনি এস্টিমেট করছেন, এবং উপযুক্ত উপরিব্যয় পুনরুদ্ধারের হার, এই যে এই খ নম্বরে যে আপনি রেট গুলা বের করছেন যে আপনার কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট, প্রশাসনিক উপরিব্যয় কত পার্সেন্ট, হ্যাঁ, তো এই উপরিব্যয়ের যে হারগুলা আছে এই হারগুলা ধরে এই উপযুক্ত উপরিব্যয় পুনরুদ্ধারের হার যেটা আছে এবং ব্যয়ের উপর মুনাফার হার ব্যবহার করে উক্ত জবের বিক্রয় মূল্য নির্ধারণ করুন। এবং ব্যয়ের উপর মুনাফার হার একটু আগে আমরা দেখে আসছি যে 30%। তো এইগুলো সবগুলা ধরে এই যে এই খ নম্বরে যে হারগুলা আছে এই হারগুলা দিয়ে দিয়ে আপনার এখানে এই যে সি নাম্বারের যে রিকোয়ারমেন্টটা আছে এটা আপনার ফুলফিল করতে হবে। এই হচ্ছে আপনার এখানে এই উদাহরণ 2 এর আপনার 3টা রিকোয়ারমেন্ট। তো আমরা আসেন উদাহরণ 2 এর রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করলে আমাদের মোটামুটি জব উৎপাদন ব্যয় নির্ধারণের যে অঙ্কগুলো আছে আর করা লাগবে না। জব উৎপাদন ব্যয় নির্ধারণ আমরা এটা করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যেটা আছে, আমরা প্রথম রিকোয়ারমেন্টে চলে যাই। আমাদের মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, উৎপাদন ব্যয় এবং 30% মুনাফা যোগ করে আমার বিক্রয় মূল্য বের করতে হবে। তো এটা খুব সহজ। আমরা গত ক্লাসটা একটু রিভিশন হয়ে গেল, এখানে গত ক্লাসে আমরা যেভাবে করেছি এইভাবেই আমরা এখানে করে দিব। তো গত ক্লাসে আমরা কি করেছি আমরা যদি একটু রিমাইন্ড করি, আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে রিমাইন্ড দিয়েছি যে আমরা যখন এখানে ব্যয় তালিকা করতে যাব এখানে আমরা হেডিং দিয়ে দিব। ঠিক আছে, প্রথমেই আমরা কি করতে যাচ্ছি, যদি ব্যয় তালিকা বলে যা বিক্রয় মূল্য নির্ধারণ করার কথা বলে, তো আমরা উপরে দিয়ে দিব হচ্ছে জব ব্যয় নির্ধারণ তালিকা। তো জব ব্যয় নির্ধারণ তালিকা দিয়ে আমরা যদি কোনো নির্দিষ্ট ডেট দিয়ে দেয়, ডেটটা আমরা এখানে বা তারিখটা আমরা উল্লেখ করে দিব, গত ক্লাসে আমরা এটা বলেছি। এবং যদি এখানে জব নং দেওয়া থাকে জব নংটা আমরা উল্লেখ করে দিব, শুরুর তারিখ শেষের তারিখ দেওয়া থাকলে ওইটাও উল্লেখ করে দিব। যদি কিছু না থাকে যেটা আছে ওইটা দিয়েই আমরা অঙ্কটা হেডিং দিব, হেডিং দিয়ে আমাদের যেটা করতে বলছে সেটা আমরা করা শুরু করব। যেমন আমাদেরকে এখানে করতে বলছে হচ্ছে আমাদের এইখানে মুখ্য ব্যয় বের করতে বলছে, আমাদের এখানে কারখানা উপরিব্যয় বের করতে বলছে বা কারখানা ব্যয়টাও আমাদেরকে বের করতে বলছে। এভাবে আমাদের এখানে রিকোয়ারমেন্ট যেগুলো ছিল উপরের সবগুলো রিকোয়ারমেন্ট আমরা এখানে উপরের থেকে বের করব। তো প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে বলা আছে যে আমাদেরকে মুখ্য ব্যয় বের করতে হবে। ক নম্বরের প্রথম রিকোয়ারমেন্ট ছিল মুখ্য ব্যয় বের করতে হবে। মুখ্য ব্যয় খুব সহজ, যেটা আমাদের প্রত্যক্ষ কাঁচামাল ছিল প্রত্যক্ষ মজুরির উপরে যেটা দেওয়া আছে এই দুটা যোগ করে দিলে আমরা মুখ্য ব্যয়টা পেয়ে গেলাম। এই মুখ্য ব্যয়ের বের হওয়ার পরে আপনার কাজ হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় আপনি যোগ করবেন। কারখানা উপরিব্যয়টাও আপনার উপরে দেওয়া আছে। তো আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যদি এই যে এখানে উপরে দেওয়া আছে, এই যে কারখানা উপরিব্যয়টা দেখেন, এই যে কারখানা উপরিব্যয় এই 3 নম্বরে দেওয়া আছে, কারখানা উপরিব্যয় দেওয়া আছে, প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে, বিক্রয় ও বন্টন উপরিব্যয় দেওয়া আছে। এইগুলোর উপর ভিত্তি করে আপনি এখানে বিক্রয় মূল্যটা বের করবেন। ঠিক আছে, তো আমরা এদিকে আগে যাচ্ছি। তো আমরা এখানে কারখানা ব্যয় যেটা আছে, কারখানা উপরিব্যয় যেটা ছিল, কারখানা উপরিব্যয়টা আমরা এখানে দেখলাম যে কারখানা উপরিব্যয়টা উপরে একটু আগে দেখে আসছি আমরা 3,15,000 টাকা দেওয়া আছে এখানে। তো আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে কারখানা ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে এখানে কারখানা ব্যয়। তো আমরা এখানে কারখানা ব্যয়টা আমার বের হয়ে গেল। তো এই কারখানা ব্যয়ের সাথে আমরা এই কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয় বা প্রশাসনিক উপরিব্যয়টা যোগ করব। তো কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করলে হবে আমার উৎপাদন ব্যয়। তো প্রশাসনিক উপরিব্যয়টাও উপরে দেওয়া আছে, আপনারা দেখেন প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 3,25,000 টাকা। তো আমরা এখানে 3,25,000 টাকা প্রশাসনিক উপরিব্যয় যোগ করলে আমার এখানে আসতেছে হচ্ছে উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়টা আমার আসতেছে এখানে আমরা যদি দুইটা যোগ করে দেই কারখানা ব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়, এই দুইটা যোগ করলে আমার আসবে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আসতেছে হচ্ছে 16,18,750 টাকা। তো এই উৎপাদন ব্যয়ের সাথে আমার বিক্রয় ও বন্টন উপরিব্যয়টা আমরা যোগ করি। তো বিক্রয় ও বন্টন উপরিব্যয় এখানে দেওয়া আছে, বিক্রয় ও বন্টন উপরিব্যয় হচ্ছে 1,29,500 টাকা। তো 1,29,500 টাকা আমরা বিক্রয় ও বিপণন ব্যয় হিসাবে
বিক্রয় বন্টন উপরিব্যয় হিসেবে আমরা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব। তো উৎপাদন ব্যয়ের সাথে এটা যোগ করলে আমার আসবে হচ্ছে বিক্রয়ের ব্যয়, যে আমি বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়ের ব্যয় বলে, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয় ব্যয়। তো বিক্রয়ের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়টা আমার আসছে হচ্ছে 17,48,250 টাকা, এবং এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আপনাকে বলছে যে 30% মুনাফা যোগ করতে। তো 17,48,250 আপনি 30% ক্যালকুলেটর নিয়ে বসেন, ক্যালকুলেটর নিয়ে বসলে ভালো। এটা 30% যদি আপনি দেন, এটা ক্যালকুলেটর খাতা কলম এগুলা নিয়ে বসবেন, অঙ্ক ক্লাস যেহেতু। তো এখানে এটা 30% করলে আপনার বিক্রয়ের উপরে মুনাফা আসবে হচ্ছে 30% আসে হচ্ছে 5,24,475 টাকা। তো আপনি বিক্রয় ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আপনি মুনাফাটা যোগ করে দেন, তাহলে আপনার আসবে হচ্ছে বিক্রয় মূল্য। তো আপনি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য আসতেছে হচ্ছে 22,72,725 টাকা। তো এটাই ছিল হচ্ছে আপনার ক রিকোয়ারমেন্ট। ক রিকোয়ারমেন্টে আমাদের রিকোয়ারমেন্টটা ছিল হচ্ছে, আমরা দেখেন কতে যে রিকোয়ারমেন্টটা ছিল যে মুখ্য ব্যয় নির্ধারণ করো, আমরা মুখ্য ব্যয় বের করছি কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়, বিক্রয় ব্যয়, এবং বিক্রয় ব্যয়ের সাথে 30% মুনাফা যোগ করে আমাকে এখানে বিক্রয় মূল্য বের করতে বলছিল। তো বিক্রয় মূল্য পর্যন্ত আমরা বের করে দেখাই দিলাম। তো এই হচ্ছে আমাদের এখানে ক এর রিকোয়ারমেন্ট। তো আমরা এখন চলে যাব হচ্ছে খ এর রিকোয়ারমেন্টে। খ রিকোয়ারমেন্ট যেটা আছে, খ রিকোয়ারমেন্টে এখানে একটু অ্যাজাম্পশন দিয়ে দিচ্ছে। তো আমরা খ রিকোয়ারমেন্টে আমরা যা যা চেয়েছে সেটা একটু দেখি। যে প্রত্যক্ষ মজুরি শতকরা হারে, এখানে মনে করুন প্রত্যক্ষ মজুরির শতকরা হারে কারখানা উপরিব্যয়, কারখানা ব্যয়ের শতকরা হারে প্রশাসনিক এবং বিক্রয় বন্টন উপরিব্যয় পুনরুদ্ধার করা হয়। তো এখানে একটার উপরে আরেকটা এখানে নির্ভরশীল। তো এখানে এই কারণেই আমাদের এখানে উপরিব্যয় এখানে নির্ধারণের হারটা বের করে নিতে হবে। তো সেই কারণে আমরা এখানে যেহেতু সবগুলা ব্যয় বের করে ফেলছি, আমরা এখন উপরিব্যয় নির্ধারণের বা উপরিব্যয়ের হারটা বের করে ফেলবো। যেমন আমাদের এখানে আমরা এখানে কারখানা উপরিব্যয় কত এটা আমরা জানি, অথবা কারখানা ব্যয় কত এটাও আমরা জানি, ঠিক আছে। তো আমরা এখন এই কারখানা ব্যয়ের উপরে আপনার কারখানা উপরিব্যয়ের হারটা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। আবার এখানে এই কারখানা ব্যয়টা আপনার ধরেন এই প্রশাসনিক ব্যয়ের কত পার্সেন্ট বা প্রশাসনিক ব্যয়টা কারখানা ব্যয়ের কত পার্সেন্ট, এটাও আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, যেটা ক্ষয়ের রিকোয়ারমেন্ট। তো ক্ষয়ের রিকোয়ারমেন্টে আমরা যাই উপরিব্যয় পুনরুদ্ধারের হার, আমরা এখানে হারটা বের করবো। হার মানেই হচ্ছে শতে কত, মানে 100তে কত। এখানে ধরেন যে আপনি সরাসরি বুঝতেছেন যে এখানে কারখানা উপরিব্যয় যেটা আছে, আমরা যদি কারখানা ব্যয় বলি, কারখানা ব্যয়ের উপরে যে উপরিব্যয় আছে যেমন প্রশাসনিক উপরিব্যয়, যে এখানে কারখানা ব্যয় হচ্ছে 12,95,000 টাকা, এইটার চেয়ে এখানে আমরা প্রশাসনিক উপরিব্যয় যদি দেখি, প্রশাসনিক উপরিব্যয় আছে হচ্ছে 3,23,750 টাকা। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রায় কারখানা ব্যয়ের 30%, মানে 30%-এর কাছাকাছি। এই যে 40%-এর কাছাকাছি, 3-4-12 40%-এর উপরে। তো এইভাবে আমরা এখানে দেখেও বুঝি যে কত পার্সেন্ট। 12 লাখের এখানে হচ্ছে 12 লাখ কারখানা ব্যয়, কিন্তু উপরিব্যয় হচ্ছে 3 লাখ, তার মানে এখানে 40%-এর কাছাকাছি। তো 40% যে আমি বললাম, এই যে পার্সেন্ট মানে হচ্ছে শতে কত, এখানে হচ্ছে 12 লাখে 3 লাখ, তাহলে 100তে কত, ওইটাই নির্ধারণ করাটাই হচ্ছে হার। তো আমরা উপরিব্যয় পুনরুদ্ধারের হারটা আমরা যদি বের করি, তো হারটা বের করতে আমরা বসলেই প্রথমে আসবে হচ্ছে কারখানা উপরিব্যয়ের হার। কারখানা উপরিব্যয় আমরা উপরিব্যয়ের হারটা পুনরুদ্ধার করব, এটা কিন্তু অঙ্কে বলা আছে। এই যে আপনি উপরিব্যয় পুনরুদ্ধারের হার নির্ণয় করুন, উপরিব্যয় পুনরুদ্ধারের হার নির্ণয় করুন। তো সেই কারণে আমরা উপরিব্যয় গুলার হারটাই আমরা বের করব, যে উপরিব্যয়টা আসলে এটার ইমিডিয়েট আগের যে খরচটা এটার কত পার্সেন্ট, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন উপরিব্যয় নির্ধারণের হারটাই বের করব। তো উপরিব্যয়ের ভিতরে প্রথম যে ব্যয়টা আছে সেটা হচ্ছে আপনার কারখানা উপরিব্যয়, যে আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা প্রথমে যোগ করি। তো উপরিব্যয় নির্ধারণের হারে আমরা প্রথমে উপরিব্যয় পাইছি হচ্ছে কারখানা উপরিব্যয়, এরপরে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, এরপরে হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এই প্রত্যেকটার হারটা আমরা বের করব, এবং হারটা বের করার ক্ষেত্রে বলে দিছে তারা যে এখানে প্রত্যক্ষ মজুরি শতকরা হারে কারখানা উপরিব্যয়, যে প্রত্যক্ষ মজুরির উপরে আপনার কারখানা উপরিব্যয়ের হারটা বের করতে হবে, প্রত্যক্ষ মজুরির উপরে আপনার কারখানা উপরিব্যয়ের হার বের করতে হবে। তো আমার এখানে প্রত্যক্ষ মজুরি কত দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে হচ্ছে 4,50,000 টাকা। এর উপরে কারখানা উপরিব্যয়ের হারটা বের করতে হবে, কারখানা উপরিব্যয় কত দেওয়া আছে, 3,15,000 টাকা। তো আমরা এখানে নিচে আসবো, এই যে দেখেন এখানে কারখানা উপরিব্যয় হচ্ছে, কারখানা উপরিব্যয়ের হার বের করতে হলে সূত্র হচ্ছে কারখানা উপরিব্যয় ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি গুণন 100। তো এখানে কারখানা উপরিব্যয় আছে হচ্ছে 3,15,000 টাকা,
ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি আছে হচ্ছে 4,50,000 টাকা গুণন হচ্ছে 100। তো আপনি এটা যদি এইভাবে করেন তাহলে আপনার এখানে আসবে, আমরা এখান থেকে দেখেও বুঝতেছি যে এখানে প্রত্যক্ষ মজুরি 4,50,000 টাকা, আর এখানে কারখানা উপরিব্যয় আছে প্রায় 3,15,000 টাকা। তো এখানে বুঝাই যাচ্ছে যে এখানে আপনি যদি 4 লাখ আর 3 লাখ ধরেন, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, তো প্রায় এখানে 70% এর মতো এখানে কারখানা উপরিব্যয়টা, এখানে প্রত্যক্ষ মজুরির এই যে প্রত্যক্ষ মজুরি যেটা আছে এটার প্রায় 70% এর কাছাকাছি আপনার এখানে কারখানা উপরিব্যয়। এটা দেখেও বোঝা যায়। তো আমরা এটা এখানে অঙ্ক করে বের করলাম যে এই পার্সেন্টেজটা আসলে এই 70%, মানে 100 টাকার উপরে 100 টাকা যদি আপনার প্রত্যক্ষ মজুরি হয় তাহলে আপনার কারখানা উপরিব্যয় হয় হচ্ছে 70 টাকা। 100 টাকা যদি আপনার মজুরি হয় প্রত্যক্ষ মজুরি, তাহলে এখানে কারখানা উপরিব্যয়টা পরে হচ্ছে 70 টাকা, কারণ এখানে খরচ যেটা দেওয়া আছে যে এখানে প্রত্যক্ষ মজুরি পরে হচ্ছে 4,50,000 টাকা এবং কারখানা উপরিব্যয়টা পড়তেছে হচ্ছে 3,15,000 টাকা। তার মানে এখানে আপনার কারখানা উপরিব্যয়ের হারটা হচ্ছে 70% প্রত্যক্ষ মজুরির উপরে শতকরা হার। এরপরের যে উপরিব্যয়টা আছে, এই এরপরের উপরিব্যয়টা বের করতে বলছে হচ্ছে আমাদেরকে প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়টা বের করতে বলছে হচ্ছে কারখানা উপরিব্যয়ের উপরে। যে এখানে বলা আছে যে আপনার যে কারখানা ব্যয়ের শতকরা হারে প্রশাসনিক ও বিক্রয় ও বন্টন উপরিব্যয় পুনর্ধারণ করুন। কারখানা ব্যয়ের শতকরা হারে প্রশাসনিক এবং বিক্রয় ও বন্টন ব্যয়টা বের করতে হবে। তার মানে হচ্ছে কারখানা ব্যয়ের সাথে তুলনা করলে কারখানা ব্যয়ের কত পার্সেন্ট আপনার প্রশাসনিক ব্যয়, কারখানা ব্যয়ের কত পার্সেন্ট আপনার বিক্রয় ও বন্টন উপরিব্যয়, এটা আপনার হারটা বের করতে হবে। তো আমরা আসেন এখানে কারখানা ব্যয়ের, যদি আমরা এখানে উপরে প্রশাসনিক উপরিব্যয়টা ধরি, কারখানা ব্যয় এখানে একটু আগে আমরা দেখে আসি, কারখানা ব্যয় হচ্ছে 3,23,750 টাকা এবং প্রশাসনিক ব্যয়টা হচ্ছে এখানে কারখানা ব্যয় হচ্ছে 12,95,000 টাকা। এই যে কারখানা ব্যয় যেটা দেওয়া আছে, কারখানা ব্যয়টা আপনার এখানে দেওয়া আছে, এই যে আমরা এখানে পেয়েছি 12,95,000 টাকা এবং এখানে প্রশাসনিক ব্যয়টা দেওয়া আছে 3,23,750 টাকা। এই যে প্রশাসনিক ব্যয়টা, এইটা এই কারখানা ব্যয়ের কত পার্সেন্ট, মানে এটা 12 লাখ হইলে এটা হচ্ছে 3,23,000, তাহলে এটা যদি 100 টাকা হয় এটা কত টাকা। তো এইটাই আমরা এখানে নিচে বের করলাম যে এখানে হারটা হচ্ছে শতকরা হারে যদি আমি ধরি, প্রশাসনিক ব্যয়টা আসে কারখানা ব্যয়ের, প্রশাসনিক ব্যয়টা আছে কারখানা ব্যয়ের আপনার এখানে গুণন 100 শতকরাতে নিয়ে আসলে 25%। তো আপনি এখানে কারখানা ব্যয়টা হচ্ছে 12,95,000 টাকা এবং প্রশাসনিক উপরিব্যয়টা হচ্ছে 3,23,750। তো প্রশাসনিক উপরিব্যয় ডিভাইডেড বাই কারখানা ব্যয় গুণন 100 দিলেই আপনার এখানে শতকরা কত পার্সেন্ট ব্যয় হচ্ছে আপনার কারখানা ব্যয়ের উপরে প্রশাসনিক ব্যয়টা উপরিব্যয়টা, সেটা আপনি বের করে ফেলতে পারেন। এরপর হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় ও বন্টন উপরিব্যয়টাও বলছে যে কারখানা ব্যয়ের উপরে বের করতে হবে। তো কারখানা ব্যয় 12,95,000 টাকা এবং এখানে বিক্রয় ও বন্টন উপরিব্যয় হচ্ছে 1,29,500 টাকা। তাহলে এটা শতে কত, তো শতে আসে হচ্ছে আপনি এটা ভাগ দিলে 100 দিয়ে গুণ দিলে আপনি পাবেন হচ্ছে 10%। আপনি ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেটর চাপ দিলেই আপনি বুঝে যাবেন যে পার্সেন্টেজটা ঠিক আছে। তো এইভাবেই আমরা এখানে ক্ষয়ের যে রিকোয়ারমেন্টটা ছিল, ক্ষয়ের রিকোয়ারমেন্টটা আমরা যদি এখন পড়ি, ক্ষয়ের রিকোয়ারমেন্টটা আমাদের ছিল হচ্ছে যে প্রত্যক্ষ মজুরির উপরে শতকরা হারে, মানে শতে কারখানা উপরিব্যয়টা আপনি দেখাবেন, আবার কারখানা ব্যয়ের উপরে আপনি শতকরা হারে প্রশাসনিক এবং বিক্রয় ও বন্টন উপরিব্যয়টা দেখাবেন, যেটা আমরা নিচে করলাম। তো এই হারটা আমরা নির্ধারণ করে দেখলাম যে কারখানা ব্যয়ের উপরে আপনার এখানে প্রশাসনিক ব্যয় বিক্রয় ও বন্টন ব্যয়ের হার এই যে আপনার 25%, 10% এবং প্রত্যক্ষ মজুরির উপরে কারখানা ব্যয়ের হার হচ্ছে এখানে এই 70%। তো এইভাবে আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্টটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানে ঘ যেটা আছে, ঘ নাম্বার রিকোয়ারমেন্টটাতে, যে 1996 সালে একটি জবের অর্ডার আপনি পেয়েছেন। তো এই জবের অর্ডার অনুযায়ী আপনার এখানে প্রত্যক্ষ কাঁচামাল বাবদ আপনার ব্যয় হবে 1,20,000 টাকা, প্রত্যক্ষ মজুরি বাবদ আপনার ব্যয় হবে 90,000 টাকা এবং উপযুক্ত উপরিব্যয়, এই যে উপরের যে উপরিব্যয় গুলা আছে এইগুলা পুনরুদ্ধারের যে হারটা, যেমন আপনি কারখানা ব্যয় বের করছেন, কারখানা উপরিব্যয়টা বের করছেন, প্রশাসনিক উপরিব্যয় বের করছেন, বিক্রয় বন্টন উপরিব্যয় বের করছেন, এই সবগুলা ব্যয় এই যে উপযুক্ত উপরিব্যয়ের পুনরুদ্ধারের হারটা আপনি যোগ করে বা ওই হারে আপনি ব্যয়টা ধার্য করে আপনি এই প্রত্যক্ষ মজুরি এবং এখানে প্রত্যক্ষ কাঁচামালের সাথে যোগ করে আপনি এখানে যে বিক্রয় ব্যয়টা আছে সেটা বের করবেন। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আপনি
মুনাফা যোগ করবেন। মুনাফার হারটাও বলে দিচ্ছে যে উপরের হারের মতোই, ব্যয়ের উপরে মুনাফার হার ব্যবহার করে, ওই যে মুনাফার হার উপরের হারেই 30%, ওইটা ব্যবহার করে আপনি এই নতুন জবের জন্য বিক্রয় মূল্য নির্ধারণ করবেন, যেটার প্রত্যক্ষ কাঁচামাল 1,20,000 টাকা প্রয়োজন এবং মজুরি 90,000 টাকা প্রয়োজন। বাকি কোনো কিছুই দেয় না, বাকিগুলো আপনার ওই যে হারের উপরে বেসিস করে আপনার এখানে বের করে নিতে হবে। তো আসেন আমরা এই সি নাম্বার যেটা আছে, সি নাম্বারেও এই ধরনের অঙ্ক আপনাদেরকে দিতে পারে। তো সি নাম্বারের অঙ্কটা আমরা একটু সলিউশনটা দেখে নেই। তো সি এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি সলিউশনে যাই, আমার প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া ছিল 1,20,000, প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 90,000 টাকা, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি আমার বের হয় হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমি যোগ করবো হচ্ছে কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় আমরা একটু আগেই দেখে আসছি যে কারখানা উপরি ব্যয়টা হচ্ছে, আমরা এই যে কারখানা উপরি ব্যয়টা আমরা একটু আগে উপরে দেখে আসছি, কারখানা উপরি ব্যয়টা হচ্ছে প্রত্যক্ষ মজুরির 70%। তো কারখানা উপরি ব্যয়টা প্রত্যক্ষ মজুরির 70% আমাদের ধরতে হবে। তো আমার এখানে এই যে কারখানা উপরি ব্যয়টা প্রত্যক্ষ মজুরি 70%, যেহেতু আমার এখানে প্রত্যক্ষ মজুরি হচ্ছে কত, আমার এখানে প্রত্যক্ষ মজুরি হচ্ছে কিন্তু 90,000 টাকা। তো আমার এখানে প্রত্যক্ষ মজুরি যেহেতু 90,000 টাকা, 90,000 টাকার 70% আমার কারখানা উপরি ব্যয় দেখাইতে হবে। তো 90,000 টাকার 70% কারখানা উপরি ব্যয় হচ্ছে আপনার 63,000 টাকা। তো আমরা এখানে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় 63,000 টাকা যোগ করে দিলে আমার কারখানা ব্যয়টা আসে হচ্ছে 2,73,000 টাকা। তো এই 2,73,000 টাকা আমার হচ্ছে কারখানা ব্যয়। এই কারখানা ব্যয়ের সাথে আপনার যোগ করতে হয় হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয়। তো প্রশাসনিক উপরি ব্যয়টা আমরা উপরে দেখে আসি, আমরা যদি উপরে যাই, আমরা প্রশাসনিক উপরি ব্যয়টা কিন্তু আমরা উপরে দেখে আসি যে প্রশাসনিক উপরি ব্যয়টা হচ্ছে এই যে এখানে বের হচ্ছে, প্রশাসনিক উপরি ব্যয়টা হচ্ছে 25%। প্রশাসনিক উপরি ব্যয়টা হচ্ছে হ্যাঁ কারখানা ব্যয়ের 25%, ঠিক আছে। প্রশাসনিক উপরি ব্যয়টা হচ্ছে কারখানা ব্যয়ের 25%। তো আমরা এখানে প্রশাসনিক উপরি ব্যয় যেটা আছে এই কারখানা ব্যয়ের 25% আমরা দিব। আমাদের এখানে কারখানা ব্যয় আসছে হচ্ছে কত, আমাদের এখানে কারখানা ব্যয় আসছে হচ্ছে এই যে আমরা যেটা পাচ্ছি যে এই দুইটা যোগ করে দিলে আমাদের এখানে কারখানা ব্যয় যেটা বের হয়েছিল এটা হচ্ছে আমাদের কারখানা ব্যয়। তো এটা হচ্ছে কারখানা ব্যয়, এই কারখানা ব্যয়ের আপনার 25% প্রশাসনিক উপরি ব্যয় আপনি যোগ করবেন। তো এটার 25%ই আপনার প্রশাসনিক উপরি ব্যয় যোগ করা হলো ৬৮,২৫০ টাকা, তাহলে আপনার উৎপাদন ব্যয় বের হলো। তো কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয় যোগ করলে আপনার আসে হচ্ছে উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়টা হচ্ছে ৩,৪১,২৫০ টাকা। এই উৎপাদন ব্যয়ের সাথে আপনি এই উৎপাদিত পণ্যটাকে বিক্রয় করতে গেলে আপনার এখানে বিজ্ঞাপন খরচ দেওয়া লাগবে, শোরুম খোলা লাগবে। তো আমার এখানে বিক্রয় ও বন্টন খরচটাও এখানে লাগবে। তো এই বিক্রয় ও বন্টন উপরি ব্যয়টা আপনার এখানে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হবে। তো আমরা এখানে কারখানা ব্যয়ের 10% আমরা উপরে দেখেছি পার্সেন্টেজটা, কারখানা ব্যয়ের 10% আপনাকে বলছে যে বিক্রয় ও বন্টন উপরি ব্যয় যোগ করতে হবে। তো আমরা কারখানা ব্যয়ের 10% বিক্রয় ও বন্টন উপরি ব্যয় আমরা যোগ করলে যে 34,000, মানে এখানে কারখানা ব্যয়টা হচ্ছে এখানে 2,73,000। তো 2,73,000 টাকার 10% আমরা যদি বের করি, 2,73,000-এর 10% আছে 27,300। এই 27,300 আমরা এই যে উৎপাদন ব্যয় যেটা দেওয়া আছে, উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা 27,300 যোগ করি তাহলে আমার বের হবে বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়ের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়ের ব্যয় বের হয় হচ্ছে 3,68,550 টাকা। এই 3,68,550 টাকার সাথে আপনি বলেছে উপরে বলেছে যে নির্দিষ্ট হারে ওই যে মুনাফা উপরে যেভাবে আমরা যোগ করেছি ওই হারে মুনাফা যোগ করতে হবে। তো বিক্রয় ব্যয়ের উপরে মুনাফা 30% যোগ করতে বলছে। তো সেই কারণে আমরা 3,68,550 টাকার উপরে 30% ধরলে আমার মুনাফা আসে হচ্ছে 1,10,565 টাকা। তো এই মুনাফাটা আমরা বিক্রয় ব্যয়ের সাথে যোগ করে দিলে আমার এখানে বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে এই সি নাম্বারের জন্য বা ঘ নাম্বারের জন্য, যেটা রিকোয়ারমেন্ট ছিল যে 1,20,000 টাকা কাঁচামাল এবং 90,000 টাকা প্রত্যক্ষ মজুরি দিয়ে আমি যদি একটা জবের অর্ডার পাই, এই জবটা কমপ্লিট করতে গেলে আমার টোটাল কত টাকা এখানে খরচ পড়বে এবং খরচের সাথে 30% মুনাফা যোগ করলে আমি কত টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করলে আমার জন্য বেস্ট হবে। তো আমরা এখানে দেখলাম যে আমার জন্য যদি আমি 30% মুনাফা যোগ করি, এই যে 1,20,000 টাকা কাঁচামাল এবং 90,000 টাকা প্রত্যক্ষ মজুরি এবং এই উপরি ব্যয়গুলো যদি আমরা পার্সেন্টেজ হারে যোগ করি তাহলে আমার এখানে আমার বিক্রয় ব্যয়টাই পড়ে যায় হচ্ছে 3,68,550 টাকা। তো এটার সাথে আমি যদি 30% মুনাফা যোগ করি তাহলে আমার এখানে বিক্রয় মূল্যটা ধরতে হবে হচ্ছে 4,79,115 টাকা। তো এইভাবে আমরা ঘ ইউনিট, গ ইউনিট এবং উপরে ক ইউনিট যেটা ছিল সবগুলারই আমরা রিকোয়ারমেন্টটা ফুলফিল করলাম। তো এইভাবে আপনাদের অঙ্ক এইভাবে থাকতে পারে যে এই তিনটা রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। ক ইউনিট আমরা এখানে ধরেন একদম ফ্রেশ একটা অঙ্কের কিভাবে বিক্রয় ব্যয় নির্ধারণ করতে হয় সেই বিক্রয় মূল্যটা আমরা নির্ধারণ করলাম।
আবার এখানে কিভাবে এই ধরেন যে এই যে হার, শতকরা হারে কিভাবে আপনার উপরি ব্যয়টা নির্ধারণ করতে হয় এটা আমরা বের করলাম। এবং এখানে 3 নম্বরে এসে আমরা একটা অ্যাজাম্পশন হিসাবে তারা যে কোনো একটা পণ্যের ব্যয় দিয়ে দিল যে এটা কাঁচামাল খরচ হবে 1,20,000 টাকা এবং মজুরি দেওয়া লাগবে 90,000 টাকা। তো এরকম একটা পণ্যের উপরে যে এক্সিস্টিং যে হারগুলো আছে ওই হারে তুমি ব্যয় ধরে এরকম একটা পণ্যের যদি তুমি অর্ডার পাও এটার জন্য তুমি কত টাকা বিক্রি মূল্য নির্ধারণ করবা। তো এটাও আমরা করে ফেললাম। তো এইভাবে আমরা এখানে জব নির্ণয় পদ্ধতিতে আমরা যদি বিক্রয় মূল্য বের করতে বলে জব ব্যয় তালিকা পদ্ধতিতে আমরা এইভাবে বিক্রয় মূল্য বের করে ফেলতে পারবো। তো আমাদের মোটামুটি আমরা 2 নম্বর অঙ্ক যেটা আছে এটাও সলিউশন করলাম। আমাদের এখানে 2 নম্বরটা শেষ হয়ে গেলে স্যার এখন এই পর্যন্তই থাকুক, 2 নাম্বার পর্যন্তই থাকুক, যেহেতু পার্টিসিপেন্ট নেই। পার্টিসিপেন্ট নেই ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু ক্লাস সংখ্যা বেশি না, ঠিক আছে। ক্লাস কিন্তু আমার দেখা যাবে যে একটা ক্লাস শেষ হয়ে গেলে এটা শেষ, এরপরে যেটা বাকি আছে ওইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা আজকে 2 পর্যন্তই রাখবো, কিন্তু একটু আপনাদেরকে আমি জব নির্ধারণ বা জব ব্যয় নির্ধারণ পদ্ধতি যেটা আছে এটা আজকেই লাস্ট ক্লাস, ঠিক আছে। এটার উপরে আর ক্লাস নিব না। আমরা এরপরে চলে যাব হচ্ছে আপনাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা আছে, হ্যাঁ ওটার কিছু অঙ্ক আছে এখানে পঞ্চম অধ্যায় থেকে শুরু। এটা আজকে যেটা আমরা আলোচনা করছি এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আপনাদের ঠিকা কার্য আছে, এই যে কন্ট্রাক্টদারের যে জব, এই যে কন্ট্রাক্টদার যারা এখানে কাজ করে, এই যে ঠিকা কার্য বিভিন্ন কাজ করে, যেমন বিল্ডিং, কনস্ট্রাকশন, হ্যাঁ অথবা যে কোনো ধরনের আপনার ঠিকা কার্য, দালান উঠানো অথবা ব্রিজ, এইগুলা না, এছাড়াও যে কোনো ধরনের কাজ কন্ট্রাক্টদারকে দিয়ে আপনি করাতে পারবেন। যেমন আপনি ইন্টারিয়র ডিজাইনিং করবেন, এটাও কন্ট্রাক্টদার দিয়ে করাতে পারবেন। আপনি একটা ফার্ম করবেন, এই ফার্মটাও আপনি কন্ট্রাক্টদার দিয়ে করাতে পারবেন। তো এই কন্ট্রাক্টরদের কাছ থেকে আপনি কাজ করায় নিতে গেলে এই খরচটা আপনি কিভাবে বের করবেন, অথবা আপনি অ্যাজ এ কন্ট্রাক্টর হিসাবে আপনি কোনো অর্ডার পেলে একটা অর্ডার আপনি রিসিভ করবেন নাকি এটাকে ছেড়ে দিবেন, এই হিসাবটা আমরা এই যে ঠিকা কাজের ব্যয় নির্ধারণ পদ্ধতি এটাতে আমরা পাবো। এটা আছে আপনার পঞ্চম অধ্যায়ে, এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। তো সেই কারণে আজকে আর 5-6 মিনিট সময় আছে, আমরা 5-6 মিনিটে, এমনি তো ঘড়িতে দেখাচ্ছে 10 মিনিট, আমরা 10 মিনিট যেহেতু আমরা 10 মিনিটের ভিতরে আমরা আপনাদের কাছ থেকে, এই যে মুসাদ্দেক সাহেব আসছে, আপনিও আছেন, আপনাদের কাছ থেকে 1-2 মিনিট শুনবো, এরপরে বাকি সময়টা আমি এই অধ্যায়টা আলোচনা করে ক্লাসটা শেষ করে দিব। এখন বলেন আপনারা এতক্ষণ যে আলোচনা করেছি এখানে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, বা আপনারা কি কি বুঝেন নাই, বা কোনটা বুঝাই দিলে ভালো। বই নিয়ে অবশ্যই বলবেন, বই নিয়ে বসতে সুবিধা। এটা আপনাদের আছে হচ্ছে আপনার পৃষ্ঠা নাম্বার, আপনারা যদি পৃষ্ঠা নাম্বারে যান, পৃষ্ঠা নাম্বার 137-এ আছে, 137-এ আমরা আছি, 137 নাম্বার পৃষ্ঠাতে আপনাদের বইয়ে এই আলোচনাগুলো আপনি পাবেন। আমরা জব ব্যয় নির্ধারণ পদ্ধতি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আজকে আরেকটা অঙ্ক বিস্তারিত আলোচনা করলাম। হ্যাঁ বলেন, আপনাদের দুইজন থেকে শুনি। স্যার হ্যাঁ বলেন। বুঝতে পারছি, হ্যাঁ স্যার বুঝতে পারছি, প্র্যাকটিস করলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ অ্যাকাউন্টিং যেহেতু করছেন এইগুলো একদম পানিবাদ। এই অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এই সুবর্ণাও অ্যাকাউন্টিং স্টুডেন্ট, আপনিও যেহেতু পার্ট 1 কমপ্লিট করে আসছেন, সেহেতু আপনাদের এটা মানে না পারার কিছু নাই। এখানে জাস্ট একটু ভিন্ন ধাঁচে আপনার যেভাবে আসতে পারে অঙ্কগুলো আমরা দেখলাম যে এই 3 ধরনেরই থাকবে, এর বাইরে আর অঙ্ক আসবে না, ঠিক আছে। সুবর্ণা আপনার কি কিছু বলার আছে, বলেন। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে আপনার আর কষ্ট হওয়ার কথা না। আপনাদের যেহেতু আর 7-8 মিনিট সময় আছে, আমি জব পদ্ধতিতে ব্যয় নির্ধারণ পদ্ধতির এই যে 3 নম্বর অঙ্কটাই আমি সবগুলোই পড়ে দেখছি। 3 নম্বর অঙ্কটা এখানে মোটামুটি একটু বুঝার আছে, এরপরে আপনার 4 নাম্বারটা আর বুঝার দরকার নাই, 4 নাম্বারটা না করলেও চলবে। আমি 4 নাম্বারটাই দেখছি, 4 নাম্বারটার তো দরকার নাই। 3 নাম্বারটা একটু বুঝাই দিলে ধরেন যে আমার এখানে দায়বদ্ধতা শেষ, জব ঠিকা কার্য থেকে কোনো অঙ্ক আসলে আপনি নিশ্চয়ই পারবেন, এখানে আর কোনো আপনার আটকানোর কোনো বিষয় থাকবে না। তাহলে আমি 3 নাম্বারটা একটু আপনাদেরকে বুঝাই দিই। উপরে যা বুঝছেন এটার আলোকেই এখানে আলোচনা, এখানে কঠিন কোনো আলোচনা না। জাস্ট মনে করবেন যে আমি 2 নাম্বার পড়ছি, এখন 3 নাম্বারটা হচ্ছে আরেকটা অঙ্ক, এটা একটা রিভিশন, ঠিক আছে। এটা ধরে আপনি একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আপনি বুঝে যাবেন। তো এখানে 3 নম্বর অঙ্কটা যেটা আছে, 3 নম্বর অঙ্কটা এখানে দেখেন একটু ব্যতিক্রম হচ্ছে। এখানে কিন্তু আমরা যেহেতু জব নির্ধারণ পদ্ধতিতে, জব ব্যয় নির্ধারণ পদ্ধতিতে অঙ্ক করি, জব ব্যয় নির্ধারণ পদ্ধতির বিশেষত্বটাই হচ্ছে যে এখানে বিভিন্ন ইউনিটে আপনার, এখানে আপনার জবের জন্য বিভিন্ন ইউনিটে আপনার যে
নির্দিষ্ট ঘন্টা কাজ করে ওই জবটাকে কমপ্লিট করতে হবে। আপনি জব ব্যয় নির্ধারণ পদ্ধতিতে আপনি দেখা যায় যে আমরা কন্টিনিউয়াস প্রসেসে যেভাবে কারখানাতে উৎপাদন হয়, যে একদিকে কাঁচামাল দিচ্ছি, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে যাচ্ছে, ওইখান থেকে এটা ফিনিশ গুডসে যাচ্ছে। যখনই আমি ধরেন যে মাছ শেষ, ওইখানে যেটা ফিনিশ গুডস হচ্ছে ওইটা আমি ক্যালকুলেশন করি, যেটা মেশিনে আছে এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে ক্যালকুলেশন করি, এবং কাঁচামাল যেটা আছে এটা কাঁচামাল হিসেবে ক্যালকুলেশন করি। ওই পদ্ধতিতেও আমরা উৎপাদন ব্যয় নির্ধারণ করতে পারি। ওইটাতে যেহেতু আমরা করতেছি না ওই অঙ্কটা, আমরা যেহেতু করতেছি হচ্ছে জব নির্ধারণ পদ্ধতিতে। জব নির্ধারণ পদ্ধতিতে বলতে স্পেসিফিক যে কোনো আইটেম তৈরি করার জন্য কত টাকা খরচ করবে। যেমন এই পাঞ্জাবিটা আমি প্রস্তুত করব, এই একটা পাঞ্জাবি প্রস্তুত করতে কত টাকা খরচ করবে, ঠিক আছে? অথবা এরকম 10টা পাঞ্জাবির অর্ডার পাইলাম আমি, এই 10টা পাঞ্জাবি প্রস্তুত করতে আমার কত টাকা খরচ হবে। তো এটা আপনার বিভিন্ন বিভাগে আপনার এটার জন্য কাজ করা লাগবে। যেমন ধরেন যে আপনি সুইং সেকশনে শিলাবেন ঠিকই, কিন্তু এখানে কাটিং সেকশনে আপনি কাটতেছেন ঠিকই, কিন্তু পাঞ্জাবি আর শার্ট একরকম না। তো আপনার দেখা যাবে যে এখানে পাঞ্জাবির সেকশনে যে আপনার যে পাঞ্জাবির কাজগুলো এখানে করানো লাগবে। পাঞ্জাবির পকেট আর শার্টের পকেট একরকম না, ঠিক আছে? তো পাঞ্জাবির কলার আবার শার্টের কলার একরকম না। তো সেই কারণে আপনার ওই ইউনিটে যায় কাজগুলো করায় আনতে হবে। যেখানে পাঞ্জাবির ইউনিট আছে আপনার, ওই পাঞ্জাবির ইউনিটে আপনার কলারের জন্য, এই পাঞ্জাবির ইউনিটে যেখানে আপনার পকেট লাগায় ওইখানে পকেটের জন্য, অথবা আপনার এখানে দেখা গেছে যে আপনার পাঞ্জাবিতে ডেকোরেশন করা লাগে, হাতের কাজ আছে, ওইটার জন্য আপনার আলাদা ইউনিট, ওই ইউনিটে যায় আপনার ওই কাজগুলা করায় নিয়ে আসতে হবে। তো সেই কারণে এটাকে আমরা বলি হচ্ছে এই জব নির্ধারণ পদ্ধতিতে আপনার উৎপাদন ব্যয় নির্ধারণ, কারণ এখানে ইউনিটে যে আপনার কাজগুলা আলাদা আলাদা করায় নিয়ে আসতে হয়। এটা আপনার কন্টিনিউয়াস প্রসেসে কাজগুলো হয় না। তো সেই কারণে আমরা জব নির্ধারণ পদ্ধতিতে আমরা এই যে 3 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এই 3 নাম্বার এক্সাম্পল এই ধরনের অঙ্ক আমরা পাবো। যেমন আপনাকে এখানে বলা আছে যে উত্তম মেটাল আপনার এই পরিশোষণ ব্যয়, যে এখানে একটা নতুন কথাও পাইছেন। আমরা ব্যয় মানে উৎপাদন ব্যয় নির্ধারণ করতে গেলে আমরা দুই ধরনের, আমরা গত ক্লাসে বলেছি দুই ভাবে আমরা এটা বের করতে পারি। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে, আর একটা হচ্ছে পরিশোষণ ব্যয় পদ্ধতিতে। তো এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। তো এই অ্যাবজর্পশন কস্টিংটাকে আমরা বলেছি পরিশোষণ ব্যয়। তো অ্যাবজর্পশন কস্টিং এ আপনার যে স্থায়ী ব্যয়টা আসে, কারখানা উপরিব্যয়ের দুইটা অংশ, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়। তো কারখানা উপরিব্যয়ের এই স্থায়ী ব্যয়ের অংশটাও আপনার যদি পরিশোষণ ব্যয় পদ্ধতিতে হিসাব রাখতে বলে, আপনার এই অংশটা অবশ্যই যোগ করে দিতে হবে, স্থায়ী ব্যয়ের অংশটা, যেটা আমরা পরিশোষণ ব্যয় ছাড়া পরিবর্তনশীল ব্যয় আমরা যোগ করি না। তো সেই কারণে এটা আমরা এখানে দুইটা জিনিস পাইলাম। উত্তম মেটাল পরিশোষণ ব্যয় পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে এবং প্রতিষ্ঠানের ব্যবসার ব্যবহার উদ্দেশ্যে কিছু যুক্তিসঙ্গত উপরিব্যয়ের হার নির্ণয় করতে চায়। এখানে উপরিব্যয়ের হার নির্ণয় করতে বলছে। আমরা উপরিব্যয়ের হার এখানে নির্ণয় করার পদ্ধতি উপরে জেনে আসছি, সেহেতু এটা রিপিট করবো না। নতুন কি আছে সেটা দেখবো। 1995 সালে প্রতিষ্ঠানের বাজেটকৃত উৎপাদন ব্যয় ছিল হচ্ছে নিম্নরূপ। আচ্ছা, বাজেটকৃত উৎপাদন ব্যয়, উৎপাদনের জন্য যে ব্যয়গুলো ওনার করতে হবে, কাঁচামালের জন্য উনি ব্যয় করবেন এত টাকা। তারপরে উনি কারখানা আর এই প্রত্যক্ষ মজুরির জন্য ব্যয় করবেন হচ্ছে এই 3টা ইউনিটে 54,000 টাকা। কারখানা উপরিব্যয় উনি ক খ গ বিভাগের জন্য ব্যয় করবেন হচ্ছে 51,480 টাকা। প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয় উনি এইভাবে ব্যয় করবেন। এবং আপনাদের এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে 1996 সালে উত্তম মেটাল একটি নির্দিষ্ট জবের জন্য নিম্নরূপ ব্যয় তারা এস্টিমেট করছে। তো প্রত্যক্ষ কাঁচামাল তারা বলতেছে যে প্রত্যক্ষ কাঁচামাল 2 কেজি করে, তারা 6 ইউনিট 2 কেজি করে 6 ইউনিটের জন্য 4 টাকা দরে 2 কেজি লাগবে তাদের। আবার 5টি কাঁচামাল 6 ইউনিটের জন্য 3 টাকা দরে তাদের লাগবে। এবং প্রত্যক্ষ মজুরি তাদের এখানে ক ইউনিটের জন্য 3 টাকা, খ ইউনিটের জন্য 4 টাকা, ঘ ইউনিটের জন্য 2 টাকা করে লাগবে। যুক্তিযুক্ত ভিত্তি ধরে উপরিব্যয়ের হার নির্ধারণ করুন। তো এখানে প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে উপরিব্যয়ের হার নির্ধারণ করতে হবে, যেটা আমরা 2 নাম্বার অঙ্কে করে আসছি। তো এটা আমরা করব না। 3 নাম্বারটা হচ্ছে উক্ত জবের জন্য মোট ব্যয়ের প্রাক্কলিত বিবরণী প্রস্তুত করুন। এই যে উপরের জবটার জন্য এখানে মোট ব্যয়ের আপনার একটা বিবরণী তৈরি করতে হবে। এটা আমরা করতে পারি, মোট ব্যয়ের বিবরণীটা তৈরি করা। আমরা 1-2 মিনিট এটা পেরে যাব। তো এখানে আমার প্রথম যে কাজটা আছে, প্রথম কাজটা হচ্ছে আপনার এখানে প্রত্যক্ষ মজুরির হারটা, যেহেতু আমাদের 3টা বিভাগে কাজ করা লাগবে, ক খ গ বিভাগ, এই 3টা বিভাগে আমার কাজ করা লাগে। এই 3টা বিভাগের মজুরির হার যেটা আছে এটা একটু বের করে নিলে ভালো। যেমন ক বিভাগে আমার 12,000 ঘন্টা কাজ হয় এবং খরচ পড়ে হচ্ছে 31,800 টাকা। তো 31,800 আমি যদি 12 দিয়ে ভাগ দিই, আমার প্রত্যেক ঘন্টার রেটটা বের হয়ে যাবে। ঠিক আপনার ঘ বিভাগে 5,000 ঘন্টা কাজ হয়, খরচ পড়ে 6,900 টাকা। তো 6,900 টাকা 5,000 ঘন্টা দিয়ে ভাগ দিলে আমার কিন্তু এখানে রেটটা বের হয়ে যাবে। প্রত্যক্ষ মজুরির রেট ক খ গ বিভাগের জন্য কত, এই যে এটা এখানে বের হয়ে গেছে, ভাগ দিছি।
এত করে। তো এইভাবে উপরি ব্যয়ের যে হারটা আছে, উপরি ব্যয়ের হারটাও ইউনিট দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। উপরি ব্যয় গুলারে আয়না এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের যে ইউনিট গুলো আছে 12,000, 8,000, 5,000 দিয়ে ভাগ দিলে প্রত্যেক ইউনিটের ব্যয়টা বের হয়ে যাবে। এবং এখানে বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে বাজেটে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় অথবা মজুরি ব্যয় বা উপরি ব্যয় যেটা দেওয়া আছে, এই সবগুলা যোগ করে দিলে আমরা কারখানা ব্যয়টা পাবো। এটা আমরা একটু আগে করে আসছি। কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা পাই হচ্ছে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি উপরি ব্যয় যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে কারখানা ব্যয়। ঠিক আছে, তো আমরা এখানে এই কারখানা ব্যয়টাও এখানে বের করে নিলাম। ঠিক আছে, কারখানা ব্যয়টা টোটাল কত আসে এটা আমরা এই অঙ্কে বের করা দরকার আছে, এটা আমরা এখানে বের করে নিলাম। প্রশাসনিক উপরি ব্যয়ের হারটা বের করার জন্যই মূলত আমরা কারখানা ব্যয়টা বের করছি, কারণ এখানে প্রশাসনিক উপরি ব্যয়ের হারটা কত এটা বের করতে বলছে। এই যে উপরে 2 নম্বর অঙ্ক যেভাবে আমরা করছি, এখানে প্রশাসনিক উপরি ব্যয়ের হারটা আমরা বের করব, কারখানা ব্যয়ের উপরে বের করতে বলছে। তো এই কারণে আমরা কারখানা ব্যয়টা আমরা বের করে এখন ওই যে প্রশাসনিক ব্যয় যেটা দেওয়া আছে, প্রশাসনিক ব্যয়টা যে নিচে আমরা দেওয়া ছিল, এই যে প্রশাসনিক ব্যয়টা যে এখানে দেওয়া আছে, এই যে প্রশাসনিক ব্যয়টা দেওয়া আছে, এই যে প্রশাসনিক ব্যয় যেটা আছে এটা দিয়ে এইটারে যখন আমরা কারখানা ব্যয় দিয়ে ভাগ দিব তখনই কিন্তু আমরা হারটা পেয়ে যাব, যেটা এখানে করেছে তারা। এই যে কারখানা ব্যয় আমরা যেটা বের করছি 1,19,650, এটা দিয়ে প্রশাসনিক ব্যয়টারে আমরা ভাগ দিলাম, তো আমাদের হারটা বের হয়ে গেল যে আমাদের প্রশাসনিক উপরি ব্যয় হবে হচ্ছে কারখানা ব্যয়ের 18% আমাদের ধরতে হবে। এবং এখানে উৎপাদন ব্যয়ের আরো কিছু, এখানে ধরেন যে আমরা যদি উৎপাদন ব্যয়টা বের করতে যাই, উৎপাদন ব্যয়টা বের করতে গেলে আমরা কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক উপরি ব্যয় যেটা বের করলাম একটু আগে 18%, ওটা যোগ করে দিলে কিন্তু আমাদের উৎপাদন ব্যয়টা বের হয়ে যায়। এই উৎপাদন ব্যয়ের সাথে আমরা বিক্রয় উপরি ব্যয় যোগ করলে আমরা বিক্রয় উপরি ব্যয়ের হার যেটা আছে এটা বের করে নিব। এইভাবে বিক্রয় উপরি ব্যয় হারটা বের করে নিলে আমরা এখানে বিক্রয় মূল্যটাও বের করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের উপরের যে অঙ্কটা ছিল, উপরের অঙ্কটার এইখানে এই প্রথম যে রিকোয়ারমেন্টটা আছে, এই রিকোয়ারমেন্টটা যে উপরি ব্যয়ের হার নির্ধারণ করে। দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আছে হচ্ছে জবের মোট আপনার প্রাক্কলিত ব্যয় বিবরণী তৈরি করুন। এটাতে এখন আমরা যাব, যে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করতে গেলে আমাদের একটু আগে যে জবটা দেওয়া ছিল, যে জবটাতে বলা আছে যে এখানে যেটা আমরা দেখলাম যে এখানে এই যে এখানে জবটা দেওয়া আছে, এই যে অঙ্কটা দেওয়া আছে 1996 সালে উত্তম মেটালের নিম্নরূপ ব্যয় প্রাক্কলন করা হয়েছে। যেমন প্রত্যক্ষ কাঁচামাল 2 টাকা কেজি ধরে চয়ের জন্য লাগবে 4 টাকা ধরে চয়ের জন্য লাগবে 2 কেজি, এবং 3 টাকা ধরে 6 জন্য লাগবে 5 কেজি, এবং প্রত্যক্ষ মজুরি ক খ গ বিভাগে 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা এভাবে লাগবে। তো আমরা আসেন এটা নিচে অঙ্কটা করে ফেলি। নিচে অঙ্ক করা দেওয়া আছে যেটা আমরা একটু দেখি। যেমন প্রত্যক্ষ মজুরি এই যে চয়ের জন্য লাগতেছে 2 কেজি করে, 2 কেজি 4 টাকা ধরে তাহলে 8 টাকা, এবং এখানে 3 টাকা ধরে 5 কেজি লাগতেছে হচ্ছে 6। তো এই প্রত্যক্ষ কাঁচামাল লাগতেছে আমার হচ্ছে 6 মিলায়ে আমি যদি এটারে গুণ দিয়ে আনি 8 টাকা 15 টাকা, তো টোটাল আমার প্রত্যক্ষ কাঁচামাল লাগতেছে হচ্ছে আমার 23 টাকা। আর প্রত্যক্ষ মজুরি এই যে একটু আগে যেটা দেখে আসলাম যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, এটার জন্য লাগতেছে হচ্ছে আমার কয়ের জন্য, এই যে আমার কয়ের যে হারটা এই যে আমরা এখানে বের করছি, যেটা যে আমার কত টাকা করে লাগে, এই যে এখানে যেটা বের করছি এই যে কয়ের জন্য আমার লাগতেছে 2 টাকা 65 পয়সা করে। কয় ইউনিটে যদি আমি প্রত্যক্ষ মজুরি ইউজ করাই বা কয় ইউনিটের লেবার যদি আমি খাটাই, তাহলে আমার এখানে 2 টাকা 65 পয়সা হারে আমাকে এখানে মজুরি দিতে হবে। তো 2 টাকা 65 পয়সা হারে 1 ঘন্টার জন্য মজুরি দিতে হবে, কিন্তু কয় ইউনিটে আমরা কাজ করবো 3 ঘন্টা, সেখানে 3 দিয়ে গুণ তাহলে আসে হচ্ছে 7 টাকা 95 পয়সা। এবার খ ইউনিটে আমি 4 ঘন্টা কাজ করবো, খ ইউনিটের জন্য মজুরি দিতে হবে প্রত্যেক ঘন্টার জন্য 1 টাকা 97 পয়সা, গুণ দিলাম 4 দিয়ে, তাহলে বের হয়ে গেল এত টাকা। এরপরে হচ্ছে আমার ঘ ইউনিটে কাজ করতে হবে 2 ঘন্টা, এবং প্রত্যেক ঘন্টার জন্য রেট 1 টাকা 38 পয়সা। তাহলে আমার টোটাল খরচটা এখানে মজুরি বাবদ, প্রত্যক্ষ মজুরি বাবদ ক খ গ ইউনিটে কত, এই তিনটা যোগ করে দিলে আমার আসতেছে হচ্ছে এখানে 18 টাকা 59 পয়সা। তো আমরা এখানে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ কাঁচামাল, এই যে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এই দুইটা যদি আমরা যোগ করে দেই, প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এই দুইটা আমরা যোগ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়টা হচ্ছে আমার 41 টাকা 59 পয়সা। তো এই মুখ্য ব্যয়ের সাথে এই যে 41 টাকা 59 পয়সা, মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করব। কারখানা উপরি ব্যয় ঘন্টা সেম আমরা রেটটা ধরবো, কারখানা উপরি ব্যয় রেট আমরা উপরে ধরে আসছি, যেভাবে বের করতে হয় ওইভাবে রেটটা ধরে আমি গুণ দিলে, এই ঘন্টা দিয়ে গুণ দিলে আমার কারখানা উপরি ব্যয়টাও বের হয়ে যাবে। তো কারখানা উপরি ব্যয়টা ক খ গ এই বিভাগের জন্য টোটাল আসতেছে হচ্ছে 17 টাকা 77 পয়সা। তো 17 টাকা 77 পয়সা আমরা কারখানা উপরি ব্যয়
মুখ্য ব্যয়ের সাথে, এই যে কারখানা উপরিব্যয়টা আমি যদি মুখ্য ব্যয়ের সাথে, কারখানা উপরিব্যয়টা যদি আমি মুখ্য ব্যয়ের সাথে যোগ করে দেই, তাহলে আমার আসবে হচ্ছে কারখানা ব্যয়। তাহলে কারখানা ব্যয় আসতেছে হচ্ছে এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করে দিলে 59 টাকা 36 পয়সা। এবং প্রশাসনিক ব্যয় একটু আগে আমরা হারটা ধরে আসছি 18% হারে কারখানা ব্যয়ের। তো আমাদের যে কারখানা ব্যয়টা যেটা আছে এটাতে যেতে হবে। কারখানা ব্যয়টা হচ্ছে আমার এখানে কত, এই যে কারখানা ব্যয় হচ্ছে আমার 59 টাকা 36 পয়সা। এটার 18% আমার এখানে প্রশাসনিক ব্যয়। তো এটার 18% আসে হচ্ছে 10 টাকা 59 পয়সা। এটা যোগ করে দিলে আমার আসবে হচ্ছে এখানে 70 টাকা 5 পয়সা। এটা হচ্ছে আমার উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে আমি যোগ করব হচ্ছে বিক্রয় উপরিব্যয় এবং বন্টন উপরিব্যয়, যেটার হারটা আমরা উপরে বের করছি। বিক্রয় উপরিব্যয় 7%, বন্টন উপরিব্যয় 2.5%। এই দুইটা যোগ করে দিলে উৎপাদন ব্যয়ের সাথে আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় বা উৎপাদন ব্যয়, বা এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাকশন কস্ট। তো প্রোডাকশন কস্ট আসছে আমার 76 টাকা 70 পয়সা। তো এটাই হচ্ছে আমাদের এখানে 3-এর যে রিকোয়ারমেন্ট সেটা। তো 3টা একটু ব্যতিক্রম ছিল, তো সেই কারণে এটার 3-এর রিকোয়ারমেন্টটা একটু বোঝানো দরকার ছিল, নাহলে আমার এই জব উৎপাদন পদ্ধতিতে একটু বাকি থেকে যাইতো। ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে এই যে উপরিব্যয় নির্ধারণ হার এবং মোট ব্যয় প্রাক্কলিত বিবরণী তৈরি করা, এটা আমরা করে ফেললাম। ঠিক আছে? তো আমাদের এখানে জব ব্যয় নির্ধারণ পদ্ধতিতে এইভাবে আমরা যদি কোনো অঙ্ক আসে আমরা এইভাবে করে ফেলবো। তো আমাদের সময়ও নাই, আর 30 সেকেন্ডের মতো সময় বাকি আছে। আপনাদের